এই ভারতের ওপর দিয়ে তারা চলে যাচ্ছে, আবার সন্ধ্যেবেলা তারা কাজ করে ফিরে আসছে এবং আমি নিজে সেখানে গিয়ে একসময় দেখেছি যে কিভাবে যাতায়াত করা হচ্ছে। এবার যতই সিকিউরিটি থাক না কেন এই রকম ভাবে যাতায়াত করতে গিয়েও তো হতেই পারে যে হয়তো কোনো এজেন্টের সঙ্গে পরিচয় হচ্ছে, কোথাও হয়তো ফাঁকতালে তাদেরকে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। এটা শুধু 3 বিঘা করিডোর নয় শ্রেয়সী, এটা তুমি যদি উত্তর 24 পরগনায় যাও, নদিয়ায় যাও, তুমি যে কোনো বর্ডার, তুমি নদিয়ায় থেকে নদিয়া রানাঘাটে বর্ডার, তুমি মেন হাইওয়ে থেকে যদি 10-12 কিলোমিটার ঢোকো, যেটা বিএসএফ এর AOR মানে এরিয়া অফ রেসপন্সিবিলিটিতে পড়ে, তাতে কিন্তু চাষাবাদ করার জন্য কিন্তু ভারতের এই ফেন্সিং ক্রস করে নিজের সচিত্র পরিচয়পত্র জমা দিয়ে তারা ওপারে যায়, তারা চাষবাস করে এবং তারা যখন চাষ করছে বিএসএফ নজরদারি রাখে। ঠিক পাশের হয়তো 10 ফুট দূরত্বে কিন্তু বাংলাদেশি একজন চাষ করছে তার জমিতে, তো সেই তখন আদান প্রদান কথাবার্তা সেগুলো সবই আছে, সেগুলো মনিটর হয়। বলো তো কে জানে যে যার সাথে কথা হচ্ছে সে যে আসলে এজেন্ট নয় বা সে যে কারোর সঙ্গে যুক্ত নয়? এটাই হলো বড় প্রশ্ন। এটা চেকস অ্যান্ড ব্যালেন্স ওইভাবে করা সম্ভব না বিএসএফ এর পক্ষে। আইবি ক্রস করে, ওই নোম্যান্স ল্যান্ড ক্রস করে গিয়ে তাদেরকে আটকানো, এটা মানে আইন সিদ্ধ নয়, সেটা করা যায় না। যেটা করা হচ্ছে এখন যে বায়োমেট্রিক সিস্টেম করা হয়েছে, যে যতজন দরজার ওপারে যাচ্ছে তাদের বায়োমেট্রিক নেওয়া হয়, নিয়ে প্রত্যেক দিন যখন তারা ফিরে আসছে বিকেল 5টার মধ্যে তাদের বায়োমেট্রিক নেওয়া হয়, ইন অ্যান্ড আউটগুলো চেক করা হয়। যখনই সেখানে কোনো গরমিল পাওয়া যায় তখনই কিন্তু তল্লাশি বা তাদের খোঁজখবর করা শুরু হয়। এরম বহু ঘটনা এরম বিভিন্ন সময় ঘটে। এবার যখন মানুষ অনুপ্রবেশ করে বিভিন্ন কাঁটাতার যেসব জায়গায়, কাঁটাতারহীন যে জায়গাগুলো, সেখান থেকে যখন তারা প্রবেশ করে ভেতরে, তখন তারা বেশ কিছু, ধরে নাও এই খাগড়াগড়ের ক্ষেত্রে যেমন হয়েছিল, বা আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রে পরশুদিন আমরা দেখলাম যে একজনের বাড়িতে রেড করা হয়েছিল, কিছু পাওয়া যায়নি যদিও, কিন্তু তার নাম 2023 সালে একটি ঘটনায় এনআইএ তাকে খুঁজছিল। এই সব জায়গাগুলো একটা খোলা মাঠ, সেখানে কিচ্ছু নেই, হয়তো দুটো ছোট কুঁড়ে ঘর রয়েছে, ওরা এইসব জায়গায় আশ্রয় নেয়, আস্তানা গাড়ে। তাদের যারা আসছে তাদেরকে 2 দিন 3 দিন 10 দিন এমনকি মাসের পর মাস রাখা হয়, তারা ঘর থেকে বাড়ি থেকে বেরোয় না। তাদের সচিত্র পরিচয়পত্র তৈরি হয়, সচিত্র পরিচয়পত্র তৈরি হওয়ার পর কোনো একদিন রাত্রেবেলা 2টো, 2:30, 3টের সময় এরকম বেশ কিছু মানুষ বেশ কিছু জায়গায় জড়ো হয়, আইসোলেটেড ওয়েতে তারা সেখানে গিয়ে পৌঁছায়। তারপর তাদেরকে ভারতের বিভিন্ন জায়গায় চলে যাওয়ার একটা সেফ প্যাসেজ করে দেওয়া হয়। এবং পুরো ঘটনায় যে প্রশাসন, বিএসএফ বা কেউ কিচ্ছু জানে না এমনটা নয়, এটা আমি মানতে অন্তত নারাজ। তারা নিজেদের যুক্তি রাখতে পারে, কিন্তু ঢুকে এতদিন বসবাস করে তারা বিভিন্ন জায়গায় চলে যায়, তারাই কিন্তু পরবর্তীকালে নিজেদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে আইডেন্টিফাই করে, কি আমি বাংলার মানুষ, এই দেখুন আমার বাংলার কার্ড, আমি ব্যাঙ্গালোরে, বম্বেতে বা দিল্লিতে আমি কাজ করছি। কখনো হাউসমেড, বাড়ির কাজের মানুষ হিসেবে কাজ করেন, কখনো ঠিকা শ্রমিক হিসেবে, বেশিরভাগটাই হচ্ছে ঠিকা শ্রমিক। উড়িষ্যা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এইসব জায়গায় তারা ছড়িয়ে পড়েন। তারা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে, কারণ এই সব মডিউলে আজকেই আমরা এটি খবর করছি যে উত্তর দিনাজপুরে এক ব্যক্তির যোগ পাওয়া গেছে এই দিল্লি বিস্ফোরণে। আমরা এখনও জানি না, কারণ কোনো কনফার্মেশন এনআইএর তরফ থেকে যায়নি, তবে এজেন্সির লোক তার বাড়ি গিয়েছিল, খোঁজখবর করেছে এবং কাকতালীয়ভাবে সেও একজন ডাক্তার এবং আলফালা ইউনিভার্সিটিতেও সে পড়াশুনো করত। এই যোগগুলো কিন্তু উঠে আসছে এবং দেখো, আমরা খুব ভালো করে জানি যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা ভালো সম্পর্ক। এবার এই যে খবরগুলো পাস হচ্ছে, এগুলো যে সরাসরি ভারতের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ হয়ে, কথা হয়ে, ভেতরকার লোক ছড়িয়ে হচ্ছে, তার কি গ্যারান্টি আছে? এরকমও তো হতে পারে যে কোনো এজেন্ট হয়তো ভায়া বাংলাদেশের মারফত হয়তো এরকম ধরনের কাজকর্ম করাচ্ছে, হয়তো খবর পাস করছে। এমন ভুড়ি এরম মানে তোমার প্রমাণ রয়েছে যে যারা এজেন্ট হিসেবে পাকিস্তানের বাসিন্দা, পাকিস্তানে আইএসআই এর কাজ করে, তারা এখানে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করেছে, বা এখানে কোনো এজেন্টকে রিক্রুট করা হয়েছে। সেখানে তো বাংলাদেশ এই লিংকের কাজ করছে। বছর 3-4 আগে জিআরএসি অর্থাৎ গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে 2জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, এবং তাদের কাছ থেকে তথ্য প্রমাণ পাওয়ার পর জানা যায় তাদের মধ্যে একজন পাকিস্তানের বাসিন্দা এবং একজন আইএসআই এর হয়ে কাজ করে। এবার তুমি গোটা বিষয়টা ভাবো যে জিআরএসি একটা পিএসি ইউনিট, একটা ডিফেন্সের ইউনিট, যারা যুদ্ধ জাহাজ তৈরি করে, মাঝগাঁও ডক বলো, জিআরএসি বলো, কোচি শিপইয়ার্ড লিমিটেড বলো, এরা হচ্ছে কিন্তু পিএসইউ লিমিটেড যারা যুদ্ধ জাহাজ তৈরি করে। তো একজন পাকিস্তানি নাগরিক যদি নিজের পরিচয় গোপন করে ভারতীয় পরিচয় দিয়ে ঠিকা শ্রমিক হিসেবে কাজে ঢোকে, তার অ্যাক্সেসটা আমি তোমাকে একটু থামাবো। এবার এই যে যারা আসছে, যে সমস্ত ঠিকা শ্রমিক হিসেবে কাজ করছে এমন গুরুত্বপূর্ণ জায়গায়, যারা একটা দুটোর কথা ইতিমধ্যে তাপস বলছিল, আমরা বিস্তারিত তাপসের কাছে জানবো যে কতটা ভয়ঙ্কর। শুনলে পরে অবাক হয়ে যাবেন। শুধুমাত্র কিন্তু গার্ডেন রিচ শিপইয়ার্ড নয়, ইসরো এরকম জায়গাতেও
এমনকি এমন বেশ কিছু জায়গা যা হয়তো যেখানে বলতে পারেন হাই সিকিউরিটি জোন, সেই সমস্ত জায়গাতেও ঢুকে যাচ্ছে এই সমস্ত জিহাদিরা, ঢুকে গিয়ে তথ্য সংগ্রহ করছে তারা, আর তারপরে আমাদের জন্যই সেটা হয়ে দাঁড়াচ্ছে ব্যাকফায়ার। তাপস, জানবো যে সমস্ত কথাগুলো তুমি বলছিলে, শুধুমাত্র তো গার্ডেন রিচ শিপইয়ার্ড নয়, আরো অনেক জায়গা রয়েছে, যদি একটু নামগুলো ধরে ধরে বলো কোন কোন জায়গায় ঢুকে যাচ্ছে। দেখো, এদের মূল টার্গেট থাকে হচ্ছে পিএসইউ অর্গানাইজেশনগুলো, যেমন তুমি ইসরোর কথা বললে, বা এই শিপ বিল্ডার্স যেগুলো রয়েছে, যেখানে অস্থায়ী ঠিকা শ্রমিকের দরকার পড়ে এবং তাদেরকে সেখানে কিন্তু রিক্রুট করা একটা রিগারাস সিকিউরিটি চেক হয়, তাদের মিলিটারি ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স হয়, মিলিটারি ইন্টেলিজেন্স তাতে ইনভলভ থাকে, তার সত্ত্বেও কিন্তু এই ফাঁক ফোকর দিয়ে তারা ঢুকে যায়। সপ্তাহখানেক 10 দিন আগে ব্যাংডুবিতে একজনকে আটক করা হলো। সে বাংলাদেশি নাগরিক, সে বাংলাদেশ থেকে এসছে, তার কাছে ভারতের বৈধ কাগজপত্র রয়েছে, তার কাছে বাংলাদেশের ন্যাশনাল কার্ড পাওয়া গেছে, সেটা তথ্য যাচাই করে দেখা গেছে যে সে বাংলাদেশি, সে ভারতীয় নয়, তাকে গ্রেফতার করা হয়েছে। সে ব্যাংডুবিতে ঠিকা শ্রমিক হিসেবে, মাফ করো, যে সুপারভাইজার হিসেবে সেখানে কাজের জন্য গিয়েছিল এবং সেটা ঠিকা শ্রমিক সংস্থার মাধ্যমেই গিয়েছিল। বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দরকার ছিল। বা ব্যাংডুবি হচ্ছে অত্যন্ত 33 কোরের মধ্যে পড়ে এবং চিকেন স্নেকে অবস্থিত, এবং এই ব্যাংডুবিতেই সম্ভবত 10ই অগস্ট কি 12ই অক্টোবরের সেই দ্বিতীয় সপ্তাহে আরেক ব্যক্তিকে সিমিলার সার্কামস্টান্সেসে গ্রেফতার করা হয়। সেও কিন্তু চাকরির খোঁজে ঠিকা শ্রমিক হিসেবে সে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তাদেরকেও আটকে দেওয়া হয়। এরা হচ্ছে যারা ফিল্টার্ড হয়ে আটকাচ্ছে, যারা আটকাচ্ছে না। একজন সুপারভাইজার যখন তার নেতৃত্বে 50 জন শ্রমিক কাজ করছে, তখন তার অ্যাক্সেসটা কিন্তু ভেতরে অনেক বেশি। কোন অফিসে কমান্ডিং অফিসার বসে, কখন আসে, কোন জায়গায় অ্যামিউনিশন ডাম্প রয়েছে, ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা জিনিস কিন্তু যখন একটা জায়গায় 1.5 মাস 2 মাস ধরে কাজ করছে। আর এরা ভুল হবে না, এই ধরনের মানুষরা কিন্তু ওয়েল ট্রেন্ড হয়, তাদেরকে ট্রেন করা হয়। মানে সাধারণ বাংলাদেশি এলো ঢুকে গেল, তুমি আমি হয়তো বুঝতে পারবো না, ধরন দিয়ে একদম, এবং এক্ষেত্রে সেটা হবে না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কমন জিনিস হচ্ছে কালচার কমন, ভাষা কমন এবং সব কিছুই কমন। তো সেই জায়গায় আইডেন্টিফাই করাটা খুব মুশকিল, কিন্তু তাদেরকে যদি ট্রেন করে পাঠানো হয়, তারা কিন্তু জানে তারা 2 মাস থাকছে, তাদের এই টার্গেট, সেই টার্গেটগুলো নিয়ে সেগুলো কোথায় পাঠাতে হবে। যেমন এখন ইন্টেলিজেন্সের কয়েকজন অফিসারের সাথে কথা হচ্ছিল, তাদের নিজেদের মধ্যেও এই রিপোর্ট আদান প্রদান হয়েছে। আমরা জানি যে টেলিগ্রামের মাধ্যমে কত আগে যোগাযোগ করা হতো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা হতো, এখন সেশনস অ্যাপ বলে একটি অ্যাপ এসছে, সেই অ্যাপটিকেও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কমিউনিকেট করার জন্য, যেগুলো এনক্রিপ্টেড। যে ডেটিং অ্যাপকেও ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা কেউ ভাবতেই পারি না। ভিডিও গেমকে ব্যবহার করা হচ্ছে। তো আমরা যদি অনলাইনে লুডো খেলি, দেখবে লুডো খেলার সময় তখন বলে কি কম্পিউটারের সাথে খেলবে না, গেস্টের সাথে, অন্য কোনো গেস্টের সাথে যখন খেলছি আমি কিন্তু তার পরিচয় জানি না, কিন্তু আমি যদি তার পরিচয় জানি, সে যদি আমার পরিচয় জানে, আমরা কিন্তু গোপন মাধ্যমে কিন্তু নিজেরা মেসেজও করতে পারছি খেলার পাশাপাশি। সেখানে তথ্য আদান প্রদান কিন্তু এনক্রিপ্টেড ওয়েতে কিন্তু করে নেওয়া যা হচ্ছে, সেগুলোও কিন্তু ধরা সম্ভব হচ্ছে না।